আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। মালিহা হোসেন সঙ্গে আছি। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চার্টারে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূস আরও বলেন, জুলাই চার্টার পথ দেখাবে বাংলাদেশকে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে, আর যদি বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি বলেন, 6টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে স্বাক্ষর করবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলো নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো এবং আইসিটির নাম পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা ছবি ক্যাটম্যান। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কিনা তা দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা এখনো পরিষ্কার নয় উল্লেখ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি। ইউনূস বলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার নামে মামলা রয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। তিনি জানান, নির্বাচনে কে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। দেশের শান্তি শৃঙ্খলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির অবস্থা এমন যেন মনে হচ্ছে 16 বছর ধরে ভয়াবহ টর্নেডো চলেছে। সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়। এ বিষয়ে বিবিসি জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, শুধু বিবিসির সাংবাদিকের কাছে অভিযোগ না করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে আওয়ামী লীগ কর্মীরা পরীক্ষা করে দেখতে পারে আইন সঠিক পথে আছে কিনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মানবাধিকার প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে বাদ পড়বে। এ সময় প্রফেসর ইউনূসের তথ্যানুসন্ধান দল পাঠানোর অনুরোধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গেল বছর বাংলাদেশে গিয়ে সহযোগিতা করায় ছাত্ররা কৃতজ্ঞতা জানায়। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় দেন। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা। হাসান জাবেদের রিপোর্ট। সিঙ্গাপুরে অর্থ পাচারের দায়ে 2013 সালে ঢাকার বিশেষ জজ আদালত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেয়। তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেয়। আপিল না করলেও খালাসের এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান। অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল, যা আপিল বিভাগের রায়ে স্পষ্ট হয়েছে। যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে,
তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশ ত্যাগ করতে হয়েছিল। সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। 2009 সালে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি জানিয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে বলে কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের সম্মানে বিএনপির দেয়া ইফতার অনুষ্ঠানে তিনি জানান, 5ই আগস্টের বিজয়ের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ বিদেশি কূটনীতিকদের সম্মানে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইফতারের আয়োজন করে বিএনপি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ 25টির অধিক দেশের কূটনীতিক, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিএনপির আমন্ত্রণে ইফতারে অংশ নেয়। সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেন, এদেশের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। The 5th August mass uprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে রিজভী আহমেদ দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত, তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অস্থিরতার জন্য চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন শেখ হাসিনাকে হটানো আন্দোলনের এই অগ্রগামী নেতা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। গেল বছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। এর ধারাবাহিকতায় হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তিনি। সবশেষ নজিরবিহীনভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে গঠন করেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির প্রধান হিসেবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন নাহিদ ইসলাম। এতে উঠে আসে নতুন দলের পরবর্তী লক্ষ্য এবং পরিকল্পনার নানা বিষয়। দল পরিচালনা এবং নির্বাচনী তহবিলের জন্য গণচাঁদা সংগ্রহ করা হবে বলে জানান নাহিদ। পরিষ্কার করেন সেকেন্ড রিপাবলিক ইস্যুটিও। তারা বলতেছে প্রথম রিপাবলিককে প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে কিনা, কেন আমাদের দ্বিতীয় রিপাবলিকের কথা বলা লাগতেছে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত এমন প্রশ্নেরও উত্তর দেন তিনি। চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বলে মন্তব্য করেন এনসিপির এই শীর্ষ নেতা। একই সঙ্গে নাহিদ জানিয়ে দেন, যখনই নির্বাচন হবে এনসিপি তখনই অংশ নিতে প্রস্তুত। তা আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা,
ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ২৬ বছর বয়সী এই তরুণ নেতা কথা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়েও। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার নাগরিকদের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম। প্রেক্ষাপটে আমাদের কাজীব থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের ২৫০০-এর ব্রহ্মদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসেবে প্রায় ১৫,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে লাক মিয়ার নামে থাকা অ্যাকাউন্টে ১৪,৫০০ এবং তার স্ত্রী মাহমুদার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫০০ কোটি টাকা লেনদেন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল এই ৮ বছরে এ টাকা লেনদেন হয়েছে বলেও জানান তিনি। এজন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, চাঁদাবাজি ও দখলদারি করে অবৈধ সম্পদ অর্জন করেছে লাক মিয়া। ঈদে লঞ্চ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে ১৫ রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট হতে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখা, যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। সচিবালয়ে ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, করলে ওই লঞ্চের লাইসেন্স স্থগিত করা হবে। তিনি জানান, এসব নিয়মের ব্যত্যয় হলেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনী অহেতুক লঞ্চে তল্লাশি করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। কোনো পুলিশ, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। দেশের যেখানেই যাই ঘটুক না কেন, যেসব জায়গায় অভিযান চালানোর এখতিয়ার শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না সরকার। মব জাস্টিসের নামে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন উপদেষ্টা জাহাঙ্গীর। তিনি আরও জানান, ঈদ মৌসুমে মহাসড়কে অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে সরকার। এবং এদের পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়, মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। রাজধানীর তেজগাঁও রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত মূল সড়ক এখনও ট্রাক কাভার্ড ভ্যানের দখলে। এতে নিত্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় ১ দশকের চেষ্টায়ও মূল সড়ক থেকে ট্রাক সরাতে পারেনি ঢাকা উত্তরের নগর প্রশাসন। উল্টো ট্রাক টার্মিনালের জন্য প্রস্তাবিত ৫ একর জমি বেহাত হওয়ার পথে। এমন বাস্তবতায় দ্রুত এই সমস্যা সমাধানের পথ খোঁজার তাগিদ নগর বিশেষজ্ঞদের। নাজিবুর রহমানের রিপোর্ট।
2 মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে একই সড়কে। এ চিত্র তেজগাঁও 7 রাস্তা ও রেলগেট এলাকার নিত্যদিনের। তীব্র যানজটে ক্লান্তি বাড়ছে অফিসগামী মানুষ আর স্কুলগামী অসংখ্য শিক্ষার্থীদের। 100 ফিট মূল সড়কের 70% জায়গায় দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান। আজকে সকাল 8টায় ক্লাস, আমি যদি বাইর হই এই জায়গাটা পার হইতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। রাস্তার মধ্যে দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, প্লাস গাড়িও চলতেছে। শুধু মূল সড়কই নয়, তেজগাঁও এলাকার আশেপাশে সব সড়কই দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিকরা। প্রশাসনের তৎপরতা না থাকায় যত্রতত্র যানবাহন রেখে রাস্তা দখলে নিয়েছেন তারা। ফুটপাত ধরে হাঁটার পরিবেশও নেই এসব এলাকায়। সন্ধ্যার পর এলাকায় সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। ফুটপাথটা এবং ট্রাকগুলো একভাবে নিচে, মানে 2 জন মানুষ একসাথে দেওয়া যায় না, চিপাচিপি হয়, এই হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখান থেকে রাস্তা পারাপার করতে অসুবিধা হয়। বছরের পর বছর চেষ্টা করেও মেয়র আনিসুল হক সড়কটি দখলমুক্ত করতে পারেনি ঢাকার নগর প্রশাসন। 5 আগস্ট সরকার পতনের পর এই সমস্যা আরও তীব্র হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব আর নগর প্রশাসনের নিষ্ক্রিয়তা, আর সেই সুযোগেই এর সড়কের প্রায় 2/3 জায়গা দখল করে নিয়েছে কাভার্ড ভ্যান চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ট্রাক স্ট্যান্ডের জন্য তো আমাদেরকে 5 একর জায়গা অ্যালোকেশন করা হয়েছে। অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছিল গণপূর্ত থেকে, জায়গাটা তারা আমাদেরকে দিয়েছিল। 5ই আগস্টের পর তারা আরেকটা চিঠি দিয়ে এই জায়গাটা ক্যান্সেল করেছেন। তো এবং তারা বলছেন এটা নাকি আগে মানে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এখন তারা এটা চান না। মাননীয় উপদেষ্টা, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে এটা আমরা 1-to-1 করায় নিয়ে আসবো। যানজট এড়াতে শহরের মধ্যে ট্রাক টার্মিনাল না রাখার পক্ষে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। মূল সমাধানটা হবে ঢাকার বাইরে একাধিক ট্রাক স্ট্যান্ড প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে কিংবা বেসরকারি বা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমরা ট্রাক স্ট্যান্ড বের করতে পারি, যেটা আমাদের শহরের জন্য কাজে লাগবে। 2015 সালে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিবহন শ্রমিকদের বাধা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এই সড়কটি উদ্ধার করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার কিছুদিন পরই আবারও বেদখল হয় সড়কটি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। সরকার স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা গ্রহণ করছেন না বিশিষ্ট লেখক কলামিস্ট বদরুদ্দিন ওমর। সরকার এই বছরের জন্য 8 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রকাশ হওয়া এই 8 জনের তালিকায় বদরুদ্দিন ওমরের নামও আছে। নিজের নাম প্রকাশের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কলামিস্ট বলেন, 1973 সাল থেকে কোনো পদকই তিনি গ্রহণ করেননি, এবারও করবেন না। তালিকায় প্রকাশিত পদকপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি MAG ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট খ্যাত আজম খান ও বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ। 25 মার্চ আনুষ্ঠানিকভাবে এই পদক বিতরণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির মুখে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি জানান, কোনো চাপের মুখে তিনিও তার কমিশন নতি স্বীকার করবে না। কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চেয়ারম্যান সহ কমিশনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনভর কর্মবিরতি পালন করে BSECর কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ সম্মেলন করে তারা জানান, চেয়ারম্যান রাশেদ মাকসুদ পুঁজিবাজারের সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না। এদিকে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিসে যান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সাংবাদিকদের তিনি জানান, সরকারের নির্দেশনায় নিজেদের কাজ ও দুর্নীতির চলমান তদন্ত এগিয়ে নিয়ে যাবে তার কমিশন। গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে যে কোনো কীর্তি গড়লেই নাম লেখা হয় অনার্স বোর্ডে। প্রথম বাংলাদেশি হিসেবে সেখানে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া আছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। শুধু তাই নয়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের নামও আছে গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে। লাহোর থেকে মুমিনুর রিপনের রিপোর্ট।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জন্মলগ্ন থেকেই পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য আর ইতিহাস ধারণ করে আসছে এই স্টেডিয়ামটি। স্টেডিয়ামের ভেতরে দেয়াল জুড়ে জ্বলজ্বল করছে দেশটির ক্রিকেট ইতিহাসের বিভিন্ন চিত্র। আছে পাকিস্তান ক্রিকেট দলের নানান স্নায়ুক্ষয়ী যুদ্ধের সব প্রমাণপত্র, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা পাকিস্তানের বিশ্বজয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে এখানে। আছে অনার্স বোর্ডও, যেখানে এই স্টেডিয়ামে গড়া বিভিন্ন কীর্তি উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। এছাড়াও সেঞ্চুরি হাঁকিয়ে সেখানে নিজেদের নাম তুলেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। নাম আছে মেহেদী হাসান মিরাজেরও। দেয়াল জুড়ে জায়গা করে নিয়েছে পিসিবির সকল সভাপতি আর পাকিস্তানের সকল টেস্ট অধিনায়কের ছবি। গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাস আরও সমৃদ্ধ করতে 2021 সাল থেকে চালু করা হয়েছে হল অফ ফেম। সবশেষ সেখানে যুক্ত হয়েছেন ইনজামামুল হক, মিসবাউল হক, মুশতাক মোহাম্মদ আর সাইদ আনোয়ারের ছবি। তাতে গাদ্দাফি স্টেডিয়ামের হল অফ ফেমে এখন পর্যন্ত জায়গা হয়েছে 14 জন পাকিস্তানি ক্রিকেটারের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।